নমস্কার বন্ধুরা, আজকের দ্বিতীয় পার্টে আমরা এইচএলও সম্পর্কে জানতে পারবো। এই পার্টের উদ্দেশ্য হলো গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার মৌলিক ধারণা ও সংজ্ঞাগুলো ব্যাখ্যা করা। প্রথমে গৃহতালিকা ব্লক, তার চৌহদ্দি মানে বাউন্ডারি, বাড়ি কাকে বলবো, সেই বাড়ির ভিতর সেন্সাস গৃহ কোনটি, পরিবার কি, পরিবারের প্রধান কি এবং যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হবে, আর বাড়ির নম্বর প্রদানের নির্দেশিকা। প্রশাসনিক এককসমূহ একবার দেখে নিই। জনগণনার প্রধান উদ্দেশ্য হলো কোনো দেশ এবং এর প্রশাসনিক এককসমূহের জনসংখ্যা ও অন্যান্য জনসংখ্যা বিষয়ক তথ্য সংগ্রহ করা। গৃহতালিকা ব্লক হলো জনগণনার মৌলিক একক। এরপর এই চারটিতে দেখুন দেশ, তারপর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল, তারপর জেলা, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপর গ্রাম ওয়ার্ড, তারপর গৃহতালিকা ব্লক। এবার দেখে নিন গৃহতালিকা ব্লক বা হাউস লেভেল ব্লক কি। গণনাকারীকে বরাদ্দ করা একটি নির্দিষ্ট এলাকা যেখানে তিনি বাড়ির নাম্বার প্রদান করবেন, গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা সূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সাথে সম্পর্কিত জনগণনা কার্যক্রম পরিচালনা করবে। মনোযোগ দিন, গণনাকারীর প্রথম দায়িত্ব নিয়োগপত্রে এবং গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা অ্যাপে উপলব্ধ গৃহতালিকা ব্লকের মানচিত্র সহ তত্ত্বাবধায়কের সাথে সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শন করা, মানে সুপারভাইজারের সাথে এলাকাটা দেখা, গৃহতালিকা ব্লককে শনাক্ত করা এবং এর সাথে পরিচিত হওয়া এবং এলাকার বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বাড়িগুলিকে এর অন্তর্ভুক্ত করা। গৃহতালিকা ব্লক কি মনে রাখবেন? গৃহতালিকা ব্লকের আওতাভুক্ত কোনো পরিকাঠামো বা বাড়ি যেন বাদ না পড়ে তা নিশ্চিত রাখতে হবে। গৃহতালিকা ব্লকের সীমানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট জনবসতি বা বিচ্ছিন্ন বাড়িগুলো অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা অবলম্বন করতে হবে? বিচ্ছিন্ন বাড়ি বা পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করার সময় নিশ্চিত করুন যে মূল জনবসতিতে তাদের কোনো বাসস্থান নেই এবং তাদের গণনা যেন কেবলমাত্র একবারই করা হয়। যদি উভয় স্থানেই তাদের বাসস্থান থাকে তবে বছরের অধিকাংশ সময় তারা যেখানে সচরাচর বসবাস করেন সেখানে তাদেরকে গণনা করতে হবে। অর্থাৎ ধরুন এটি বিভিন্ন প্রশ্ন আপনাদের সম্মুখীন আপনারা হতে পারেন যে কোনো একজন বললেন যে আমার তো দুটো বাড়ি আছে, গ্রামে একটি বাড়ি আছে এবং এই শহরে কর্মসূত্রে আমি এখানে থাকি, ভাড়া থাকি, বা এখানে আমার ফ্ল্যাট রয়েছে বা আমার বাড়ি রয়েছে, সেক্ষেত্রে কোথায় জনগণনা হবে? সেক্ষেত্রে তাকে একটি বলবেন যে বছরে আপনি কোথায় বেশি থাকেন বা সচরাচর সবসময় আপনি কোথায় থাকেন সেখানেই আপনার গণনা হবে। তাহলে তিনি যদি কর্মসূত্রে শহরে থাকেন বা অন্য জায়গায় থাকেন সেখানে তার গণনা হবে এবং তাকে এটা বলে দেওয়া হবে যে আপনার গ্রামের বাড়ি বা আপনার পুরনো বাড়ি যেখানে সেখানে কিন্তু আপনার গণনা যেন না হয় সেদিকেও নিশ্চিত করবেন। এবার চৌহদ্দি মানে কি? সীমানা, বাউন্ডারি। এটি কোনো বাড়ি বা সেন্সাস গৃহকে বোঝায় যার সাথে সংশ্লিষ্ট জমি অথবা অ্যাপার্টমেন্ট অথবা ফ্ল্যাট বা বহুতল বাড়ির ক্ষেত্রে সাধারণত ব্যবহারের স্থানসমূহ অন্তর্ভুক্ত থাকে, মানে কোনটুক জায়গা আমি ব্যবহার করছি। এর চারপাশে সীমানা প্রাচীর বা বেড়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। চৌহদ্দির উদাহরণ: সীমানা প্রাচীরবিহীন চৌহদ্দি দেখুন, একদম উপরের ছবি, কোনো সীমানা নেই কিন্তু বাড়ির যে সীমানা, তিনি যে বাড়িটা কিনেছেন তার তো একটা বাউন্ডারি থাকে, সেটাকে চৌহদ্দি ধরা হতে পারে। আবার তার নিচের ছবিতে দেখুন সীমানা প্রাচীর মানে পাঁচিল সহ দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে প্রকৃতিগত বেড়া, যা গ্রামগঞ্জে বেশি দেখা যায় যে গাছপালা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, এটাও কিন্তু সীমানা হয়। বাড়ি, আমরা বাড়ি কাকে বলবো? কোনটিকে বাড়ি হিসাবে গণ্য করা হবে? এটিকে নাকি এটিকে? পরপরগুলো দেখে নিন। বাড়ি আমরা কাকে বলবো? আচ্ছা, নিম্নলিখিত কাঠামোগুলোর মধ্যে কোনটিকে বাড়ি হিসেবে গণ্য করব? এবার বাড়ি কাকে বলে এটা আমরা ভালো করে বুঝে নেব। সাধারণত মাটির উপর অবস্থিত একটি একক পরিকাঠামো যার চারটি দেওয়াল ও একটি ছাদ থাকে। তাহলে চারটি দেওয়াল থাকবে, সেটি ইটের হোক, বেড়ার হোক, বাঁশের চটার হোক কিংবা পলিথিনেরও হোক। মোট কথা চারটি দেওয়াল থাকতে হবে এবং তার উপরে একটি ছাদ থাকতে হবে। সেই ছাদ টালিরও হতে পারে, টিনেরও হতে পারে, কংক্রিটেরও হতে পারে, কাঠেরও হতে পারে, পলিথিনেরও হতে পারে, এটি বহু তল বিশিষ্টও হতে পারে। একজন স্বাভাবিক শারীরিকভাবে সক্ষম ব্যক্তির বসবাস, অবস্থান কিংবা প্রবেশের উপযুক্ত ব্যবস্থা থাকতে পারে। তাহলে সেই ঘরে একজনের প্রবেশের পথ থাকতে হবে। এটি বহুতলও হতে পারে, আবার এটি শঙ্কু আকৃতির কুঁড়েঘরের মতন অপরিচালিত বা ভিনধর্মী কাঠামো সমূহ হতে পারে। বাড়ি ব্যবহার: বাসস্থান হিসাবে অথবা প্রতিষ্ঠান হিসাবে, যেমন দোকান,
ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, কারখানা, কর্মশালা, ওয়ার্কশেড, স্কুল, ধর্মীয় কাজে ব্যবহৃত স্থান, গুদামঘর, ভান্ডার ইত্যাদি, এগুলোকেও কিন্তু আমরা বাড়ির হিসেবে গণ্য করব। একাধিক উদ্দেশ্যের সমন্বয়ে যেমন বাসস্থান সহ দোকান ইত্যাদি হিসেবে বাড়িটি খালি বা জনশূন্য হতে পারে। তার মানে কি, একটি বাড়িতে এমনও হতে পারে যে একটি বাড়ি রয়েছে, তার সাথে একটি দোকানও রয়েছে। তাহলে বাড়ি এবং দোকান একই ছাদের তলায়, তাহলে কিন্তু ওটাকে আমরা একটি বাড়িই ধরবো। এবার হতে পারে একটি অর্ধেক রয়েছে, সেখানে রেসিডেন্সিয়াল হিসেবে বসবাস করা হয় এবং অপর সাইডে একটি দোকান রয়েছে, তাহলে সেটা আমরা সেন্সাস অ্যাপে করার সময় একটি সেন্সাস হাউস করে দেবো আর একটি নন রেসিডেন্সিয়াল হিসাবে বা আদার্স রেসিডেন্সিয়াল হিসাবে সেটিকে আমরা নথিভুক্ত করব। গৃহতালিকা ব্লক, চৌহদ্দি, বাড়ি, সারসংক্ষেপ। গৃহতালিকা ব্লক কি? HLB, গণনাকারীর জন্য একটি নির্দিষ্ট বরাদ্দকৃত এলাকা। তার মানে আপনি কতটুকু জায়গা নিয়ে আপনি আপনার সেন্সাসটি সম্পূর্ণ করবেন, তাকে বলা হয় গৃহতালিকা ব্লক। চৌহদ্দি কি? একটি বাড়ির সীমানাকে চৌহদ্দি বলা হয়। বাড়ি কি? মাটির উপর অবস্থিত একটি কাঠামো যার 4টি দেওয়াল ও একটি ছাদ থাকে। সেন্সাস গৃহ কি? তাহলে এতক্ষণ আমরা বুঝলাম বাড়ি কাকে বলবো বা বিল্ডিং কাকে বলবো। এবার সেন্সাস গৃহ। একটি সেন্সাস গৃহ হলো একটি বাড়ি বা একটি বাড়ির অংশ, একটি স্বয়ং সম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। স্বয়ং সম্পূর্ণ মানে সেই বাড়িটার ইউজ হচ্ছে। ধরুন একটি বাড়িতে 2টি রুম রয়েছে, সেই 2টি রুমের মধ্যে একটি রুমে বাবা মা থাকে, অন্য রুমে ছেলে থাকে বা সন্তানরা থাকে, তাদের দুজনেরই এন্ট্রান্স আলাদা আলাদা, তাহলে দুটো সেন্সাস গৃহ হয়ে গেল। নিজস্ব আলাদা প্রবেশপথ থাকতে হবে, যেমন রাস্তা, এজমিল বা উঠোন বা সিঁড়ি এরকম থাকতে হবে। হতে পারে অধিকৃত অথবা খালি, বাসগৃহ, অবাসগৃহ অথবা উভয় উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। মানে সেখানে কেউ বসবাস করতেও পারে বা নাও পারে। ধরুন 2টো রুম রয়েছে, একটি রুমে বাবা মা থাকে, একটি রুম এমনি ফাঁকা রয়েছে, অথচ 2টি রুমেরই প্রবেশপথ আলাদা আলাদা রয়েছে, তাহলে সেই একই বিল্ডিং এর নিচে কিন্তু 2টি সেন্সাস হাউস তৈরি হলো। এবার বাড়ি এবং সেন্সাস গৃহের শনাক্তকরণ। একটি বাড়ি, একটি সেন্সাস গৃহ। তাহলে একদম প্রথম ছবিতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটি বাড়ি এবং এখানে একটি এন্ট্রান্স, তাহলে একটি সেন্সাস গৃহ হয়ে গেল। পরে দেখছি আমরা একটি বাড়ি রয়েছে কিন্তু দোতলা, দুটোর এন্ট্রান্স আলাদা আলাদা, তাহলে এই ক্ষেত্রে একটি বাড়ি, 2টি সেন্সাস গৃহ। এবার দেখুন ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হবে, একই ছাদের তলায় পরপর সব ফ্লোরগুলো আছে, তাহলে এখানে একটি বাড়ি হবে এবং 4টে সেন্সাস গৃহ হবে। একদম নিচতলা হবে সেন্সাস গৃহ নাম্বার 1, ওপরতলা, তার উপরতলা হচ্ছে 002, তার উপরতলা 3, তার উপরতলা 4। বাড়ি এবং সেন্সাস গৃহের শনাক্তকরণ। বাড়ি এবং সেন্সাস গৃহ কাকে বলবো? ফিগার 8-এ দেখুন এখানে দেওয়া রয়েছে বহুতল বাড়ি রয়েছে, 8টি সেন্সাস গৃহ সহ একটি বাড়ি রয়েছে। তার মানে এখানে একটি বাড়ি আছে, এখানে প্রত্যেকের এন্ট্রান্স কিন্তু আলাদা, তাহলে এখানে কি হয়ে গেল? একটি বহুতল বাড়ি, মানে বাড়ি একটি, সেন্সাস গৃহ 8টি। বহুতল বাড়ির গণনা কিভাবে করবেন? সাধারণ নিয়ম, সম্পূর্ণ কাঠামোটিকে একটি বাড়ি হিসেবে গণ্য করতে হবে এবং প্রতিটি পৃথক প্রবেশপথ যুক্ত ফ্ল্যাটকে একটি পৃথক সেন্সাস গৃহ হিসাবে বিবেচনা করতে হবে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে একই ছাদের তলায় যতগুলোই বাড়ি হোক না কেন সেটা একটি বাড়ি হিসাবে গণ্য হবে এবং সেখানে যে কটি ঘর থাকবে প্রত্যেকটা ঘরে যদি আলাদা আলাদা এন্ট্রান্স থাকে তাহলেই কিন্তু সেটা সেন্সাস গৃহ হবে। একটি মূল দরজা থাকতেই পারে, তাহলে এখানে একটি বাড়ি, কটি সেন্সাস গৃহ হবে? 4টি সেন্সাস গৃহ হবে। দ্বিতীয় উদাহরণ, স্থানীয় কর্তৃপক্ষের ব্যতিক্রমী নিয়ম। যেমন কিছু ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ পৃথক বাড়ির নম্বর প্রদানের মাধ্যমে ফ্ল্যাটগুলোকে ইতিমধ্যেই পৃথক বাড়ি হিসাবে গণ্য করে থাকতে পারে। এক্ষেত্রে পুনরায় নম্বর প্রদান এড়ানোর জন্য আপনি প্রতিটি ফ্ল্যাটকে একটি পৃথক বাড়ি হিসাবে গণ্য করতে পারেন। ধরুন শহরাঞ্চলে প্রত্যেকটি ফ্ল্যাটের এবং প্রত্যেকটি বাড়ির আলাদা আলাদা নাম্বার রয়েছে, তাহলে একটি বাড়ির যেমন আলাদা নাম্বার রয়েছে আরেকটি বাড়িরও অন্য নাম্বার রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটাই রেখে দিতে বলা হয়েছে, নতুন করে বাড়ির নাম্বার দেওয়ার দরকার পড়বে না। তাহলে সেক্ষেত্রে 4টি বাড়ি 4টি সেন্সাস গৃহ হবে। তাহলে এখানে প্রথম তলায় শহরাঞ্চলের ক্ষেত্রে বলছি, এখানে প্রথম তলার একটি
আলাদা নাম্বার, উপরের তলা আলাদা নাম্বার, তারপর আলাদা নাম্বার, তারপর আলাদা নাম্বার। এটা কি করেছে স্থানীয় কর্তৃপক্ষ, মানে সেখানে পৌরসভা বা সেখানকার কোনো সংস্থা, সরকারি সংস্থা, সেখানে বাড়ির নাম্বারগুলো আলাদা আলাদা দিয়ে রেখেছেন অলরেডি। তাহলে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটি একই ছাদের তলায় থাকা সত্ত্বেও কিন্তু এখানে প্রত্যেকটি আলাদা আলাদা বাড়ি হবে এবং আলাদা আলাদা সেন্সাস গৃহ হবে। এবার পরিবার, পরিবার বলতে আপনি কি বোঝেন? একজন গৃহভৃত্য কি পরিবারের অংশ হতে পারেন? মানে যারা আমাদের বাড়িতে এসে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন, তারাও কি আমাদের বাড়ির অংশ হতে পারেন? পড়াশোনার উদ্দেশ্যে ভাড়া করা কোনো বাসায় একত্রে বসবাসকারী দুই বন্ধু কি একটি পরিবার হিসেবে গণ্য হতে পারে? মানে ধরুন মেস ভাড়া নিয়ে যারা আছেন তাদের তো মেসেই গণনা হবে, তাহলে সেক্ষেত্রে কি তারা সেই বাড়ির পরিবারের সাথে যুক্ত হতে পারে? পরের প্রশ্ন, কারাগারে থাকা ব্যক্তিরা কি কোনো পরিবারের অংশ হিসাবে গণ্য হতে পারে? এবার আসুন আমরা এর উত্তর জেনে নিই। পরস্পরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত হতেও পারেন বা নাও হতে পারেন। পরিবার কাকে বলছে দেখুন। আচ্ছা, পরিবারের সঙ্গে আমরা দেখে নিই। পরস্পরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে আপনি থাকতেও পারেন আবার নাও পারেন। স্বাভাবিকভাবেই একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান, সেক্ষেত্রে এটি একটি পরিবার গঠন হবে। মানে ধরুন আপনার বাড়িটি মেস ভাড়া দিয়েছেন বা আপনার একটা রুম ভাড়া দিয়েছেন, সেখানে দুটি স্টুডেন্ট এসে থাকে এবং তারা আপনার সাথে খাওয়া দাওয়া করে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে গেল। তার মানে কি, সাধারণ রান্নাঘর হলো একটি পরিবারকে শনাক্ত করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র। মানে রান্নাঘর যে কটি, সে কটি পরিবার। হাউস হোল্ড নাম্বার আমাদের দিতে হবে, তাহলে হাউস হোল্ড যতগুলি রান্নাঘর ততগুলি। একটি পরিবারের এক বা একাধিক সদস্য থাকতে পারে। একসাথে বসবাসকারী কিন্তু একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ না করে পৃথক সম্পর্কহীন ব্যক্তি একটি পৃথক পরিবার গঠন করে। একসাথে বসবাসকারী কিন্তু কাজের প্রয়োজনে একই রান্নাঘর ব্যবহার না করা সম্পর্কিত ব্যক্তি বা পরিবারের সদস্যরা একটি একক পরিবার গঠন করে। তাহলে এখানে পরপর বুঝতে পেরেছেন কি, যে একটি পরিবারে এক বা একাধিক সদস্য থাকতে পারে, একসাথে বসবাসকারী কিন্তু একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ না করে প্রত্যেকে সম্পর্কহীন ব্যক্তি একটি পৃথক পরিবার গঠন করে। তার মানে ধরুন আলাদা আলাদা রান্নাঘর যদি থাকে তাহলে আলাদা আলাদা গৃহ হবে। এবার পরিবারের ধরন, সাধারণ পরিবার, প্রাতিষ্ঠানিক পরিবার। সাধারণ পরিবার মানে আমাদের সাধারণ আমরা বসবাস করি সেটা সাধারণ পরিবার। প্রাতিষ্ঠানিক পরিবার মানে স্কুল কলেজ এগুলো। আর গৃহহীন পরিবার, কিছু কিছু পরিবারে কোনো গৃহ নেই। সাধারণ পরিবার কাকে বলবে? একদল ব্যক্তি পরস্পরের সাথে সম্পর্কিত বা সম্পর্কবিহীন বা উভয় মিশ্রণ, মানে সম্পর্ক থাকতেও পারে নাও পারে। যদি একসাথে থাকে, যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একটি সাধারণ রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, তাদেরকে আমরা সাধারণ পরিবার বলব। যদি কোনো দম্পতি বা পরস্পরের সাথে সম্পর্কিত একদল ব্যক্তি একটি সেন্সাস গৃহে বসবাস করেন কিন্তু কোনো কারণে বাইরে থেকে খাবার আনিয়ে খান, তবে তাদের একটি সাধারণ পরিবার হিসেবেই গণ্য করতে হবে। মানে একজন ব্যক্তি রয়েছেন, তারা একই সেন্সাস গৃহে রয়েছে কিন্তু খাবার তারা অর্ডার করে খায় বা অন্য কোনো হোটেলে গিয়ে খেয়ে আসে, তারা কিন্তু ওই পরিবার হিসেবেই গণ্য হবে। প্রাতিষ্ঠানিক পরিবার কি? পরস্পরের সাথে সম্পর্কিত নয় একদল এমন ব্যক্তি যারা একটি প্রতিষ্ঠানে বসবাস করেন এবং একটি সাধারণ রান্নাঘর থেকে খাবার খান, তাদেরকে প্রাতিষ্ঠানিক পরিবার হিসাবে বিবেচনা করতে হবে, যেমন হোস্টেল, বোর্ডিং হাউস, সংশোধনাগার, আশ্রম, মেস ইত্যাদি। প্রাতিষ্ঠানিক পরিবার মনে রাখার বিষয়গুলি এটাই, যে যদি কোনো প্রতিষ্ঠানে বসবাসকারী ব্যক্তিরা একটি সাধারণ রান্নাঘর থেকে খাবার না খান, তবে সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে পৃথক পৃথক সাধারণ পরিবার হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ মেসের মধ্যে কয়েকটি রুম রয়েছে, সেই রুমের ছেলেমেয়েরা একটি রান্নাঘর ইউজ করে না, তারা বিভিন্ন বিভিন্ন রান্নাঘর ইউজ করে। কেউ এই হোটেলে খায়, কেউ অন্য হোটেলে খায়, তখন কিন্তু তাদেরকে আলাদা পরিবার হিসেবে গণ্য করতে হবে। যদি কোনো বাড়িতে কোনো প্রাতিষ্ঠানিক পরিবার এমনভাবে বসবাস করে যাতে ওয়ার্ডেন এবং পিয়নের পরিবারের পৃথক পৃথক সেন্সাস গৃহে বাস করেন এবং আলাদাভাবে রান্না করে খান, সেক্ষেত্রে ওই ধরনের প্রতিটি পরিবারকে পৃথক সাধারণ পরিবার হিসেবে গণ্য করতে হবে। তাহলে পিয়ন, ওয়ার্ডেন সেখানে প্রতিষ্ঠানে রয়েছে এবং তারা আলাদা আলাদা রান্নাঘরে রয়েছে, তাহলে তাদের কিন্তু আলাদা আলাদা পরিবার হিসেবে গণ্য করতে হবে। মানে রান্নাঘর যে কটি, পরিবার সে কটি। পেইং গেস্ট,
বা পিজি আবাসনে যারা থাকেন, সাধারণ রান্নাঘর রয়েছে। সেখানে সাধারণ রান্নাঘর থেকে একদল রয়েছেন রেজিস্ট্রিকৃত, আর একজন রয়েছে রেজিস্ট্রিকৃত নয়। তাহলে সেটা হলো সাধারণ পরিবার, আর রেজিস্টার যেটি রয়েছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিবার। একই রান্নাঘর রয়েছে, একটাই রান্নাঘর, সেই রান্নাঘর থেকে স্টুডেন্টদের জন্য যাচ্ছে, আবার সেই রান্নাঘর থেকে বাড়ির জন্য যাচ্ছে। তাহলে বাড়ির জন্য গেলে সেটা হয়ে যাবে সাধারণ পরিবার, এবং স্টুডেন্টদের জন্য গেলে সেটা হয়ে যাবে প্রাতিষ্ঠানিক পরিবার। দ্বিতীয় পরিস্থিতি কি, যদি কোনো প্রতিষ্ঠানের বসবাসকারী ব্যক্তিরা একটি সাধারণ রান্নাঘর থেকে খাবার না খান, তবে সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে পৃথক পৃথক সাধারণ পরিবার হিসাবে গণ্য করতে হবে। এবার গৃহহীন পরিবার, যেসব পরিবারের সদস্যরা কোনো বাড়ি বা সেন্সাস গৃহে বসবাস করেন না, সেই পরিবারগুলোকে গৃহহীন পরিবার হিসাবে গণ্য করতে হবে। এইসব মানুষরা খোলা জায়গায় বা রাস্তার ধারে বা ফুটপাতে, বড় হিউম পাইপের ভেতরে, উড়ালপুল বা তার সিঁড়ির নিচে, বা মন্দির বা কোনো সংস্থান সংলগ্ন খোলা চত্বরে, কোনো মণ্ডপে বা রেলের প্ল্যাটফর্মে ইত্যাদিতে বসবাস করেন। গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার পর্যায়ে গৃহহীন পরিবার আওতাভুক্ত হবে না। তাহলে গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার পর্যায়ে গৃহহীন পরিবার আওতাভুক্ত হবে না। মানে গৃহ গণনা আমরা যখন করব, তখন কিন্তু গৃহহীনভুক্ত যারা থাকেন তাদেরটা কাউন্ট করা হবে না। তাদের যখন জনগণনা হবে তখন কাউন্ট করা হবে, কিন্তু এখন তো আমরা ফার্স্ট পর্যায়ে গৃহ গণনা করছি, সেন্সাস হাউস গণনা করছি, সেক্ষেত্রে তাদেরটা কিন্তু কখনো কাউন্ট হবে না। এবার এখানে একটি দেখি, 6টি সংলগ্ন বাড়ি রয়েছে এখানে। 1 নম্বর থেকে 4 নম্বর বাড়ি প্রতিটি একটি করে সেন্সাস গৃহ আছে। 1 নম্বর থেকে 4টে বাড়ি। 1 নম্বরে দেখুন সেন্সাস গৃহ রয়েছে 001, তারপরে 002, এরকম করে 004 পর্যন্ত আছে। তাহলে 5 নম্বর এবং 6 নম্বর বাড়িতে যথাক্রমে 2টি ও 3টি করে সেন্সাস গৃহ আছে, যেমন দেখতে পাচ্ছেন উদাহরণে আপনি। এবার 5 নম্বর বাড়িটির একটি পরিবারের কর্তৃক কোনো উদ্দেশ্য ব্যবহৃত হয়, কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, ধরা যাক বসবাসের জন্য, তাহলে 2টি পৃথক প্রবেশের পথ থাকা সত্ত্বেও ওই বাড়িতে একটি সেন্সাস গৃহ আছে হিসাবে ধরে নিতে হবে। এবার এখানে 2টো ছবি দেওয়া রয়েছে, হোস্টেল ও অন্যান্য কাঠামোগুলি সহ একটি চৌহদ্দি দেওয়া রয়েছে। চৌহদ্দি যাতে ওয়ার্ডেন ও রাঁধুনি থাকেন, 3টি সেন্সাস গৃহ, একটি বাড়ি। তাহলে একই চৌহদ্দির মধ্যে একটি রুমে স্টুডেন্টরা থাকেন, সেখানে কয়েকটা রুম রয়েছে কিন্তু একই ছাদের তলে রয়েছে। মনে রাখতে হবে একই চৌহদ্দির মধ্যে এখানে দেখা যাচ্ছে 2টি ছাদ, একটি ছাদের নিচে স্টুডেন্টরা থাকে, আর একটি ছাদের নিচে ওয়ার্ডেন এবং রাঁধুনি থাকে। তাহলে এখানে একটি ছাদের নিচে ওয়ার্ডেন এবং রাঁধুনি, এখান থেকে খাবার যায় এই প্রত্যেকটি বাচ্চার কাছে। তাহলে একটি রান্নাঘর, তার মানে এখানে সেন্সাস হাউস নাম্বার 1। আর ওয়ার্ডেন এবং রাঁধুনি এরা দুজন আলাদা, তার জন্য এখানে সেন্সাস হাউস 2টি। আবার পরের ছবিতে একটি বাড়ি 5টি ঘর রয়েছে, 2টি সেন্সাস গৃহ হিসাবে বিবেচিত হবে যেহেতু একটি পরিবার 2টি ঘর নিয়ে থাকে এবং অপর পরিবারটি 3টি ঘর নিয়ে থাকে। তাহলে 001 এর এখানে একটি থাকে এবং 002 এখানে 3টি পরিবার থাকে। তাহলে 2টি সেন্সাস গৃহ হিসাবে বিবেচিত হবে যেহেতু একটি পরিবার 2টি ঘর নিয়ে থাকে এবং অপর পরিবারটি 3টি ঘর নিয়ে থাকে। তাহলে 3টি ঘর নিয়ে থাকলে একটি হবে, আর এখানে 2টি ঘর নিয়ে থাকলে একটি হবে। এবার গ্রামের ক্ষেত্রে চৌহদ্দি অবস্থিত কয়েকটি ঘর বা কাঠামো যদি একটি পরিবার ব্যবহৃত করে, তবে প্রতিটি কাঠামো পৃথক হওয়া সত্ত্বেও সেগুলিকে সম্মিলিতভাবে একটি বসবাসের স্থান হিসাবে গণ্য করতে হবে। তাই এই কাঠামোগুলিকে একটি বাড়ি এবং একটি সেন্সাস গৃহ হিসাবে ধরতে হবে। তাহলে আমাদের গ্রামের ক্ষেত্রে আলাদা কনসেপ্ট আসতে হবে এবং শহরের ক্ষেত্রে আলাদা। দেখবেন শহরের ক্ষেত্রে পুরো পরিকাঠামোটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে গ্রামের ক্ষেত্রে এখানে বাড়ি একটা, সেন্সাস গৃহ একটি। দেখুন এই একটি চৌহদ্দির মধ্যে 4টে কাঠামো থাকে, যার একটি বসবাসের ঘর, একটি রান্নাঘর, একটি কর্মশালা, একটি গোয়াল ঘর, একটি বাড়ি এবং 3টি সেন্সাস গৃহ। তাহলে এখানে কটি হবে? একটি বাড়ি হবে, 3টে সেন্সাস গৃহ। তাহলে বুঝতে পারছেন যে আগেরটা ছিল গ্রামের ক্ষেত্রে, এটি আসলো শহরের ক্ষেত্রে। তাহলে বসবাসের ঘর ও রান্নাঘর নিয়ে একটি সেন্সাস গৃহ, তাহলে বসবাসের ঘর এবং রান্নাঘর নিয়ে একটি সেন্সাস গৃহ, বাকি দুটি প্রত্যেকটি পৃথক সেন্সাস গৃহ। এই কাঠামোগুলির একটিও যদি পৃথক পরিবারের দ্বারা ব্যবহৃত হয়, তাহলে সেই কাঠামোটিকে একটি আলাদা বাড়ি ও একটি আলাদা সেন্সাস গৃহ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে কি বলা হয়েছে যে এই কাঠামোগুলির একটিও যদি পৃথক পরিবারের দ্বারা, মানে একই পরিবারের নয়, আলাদা আলাদা পরিবার যদি এখানে বসবাস করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সেন্সাস গৃহ নাম্বার বসবে।
উপরে চিত্র অনুযায়ী দেখুন, একটি ঘেরা চৌহদ্দির মধ্যে বসবাসের ঘর রয়েছে, গ্যারেজ রয়েছে এবং গৃহভৃত্যের ঘর রয়েছে। তাহলে একটি বাড়ি 3টে সেন্সাস গৃহ হবে। তাহলে একটি বাড়ি হবে এবং 3টি সেন্সাস গৃহ হবে। গৃহভৃত্য মালিকের হেসেল থেকে খাবার খায় না, তাই পৃথক পরিবার হিসেবে গণ্য করতে হবে এবং আলাদা সেন্সাস গৃহ নম্বর দিতে হবে। যদি গৃহভৃত্য মালিকের হেসেল থেকে বা মালিকের রান্নাঘর থেকে খাবার খান, তাহলে কিন্তু আলাদা সেন্সাস গৃহ নাম্বার দেওয়ার দরকার নেই। এবারে সম্ভাবনা 2 কি? প্রদত্ত উদাহরণে যদি গৃহভৃত্য মালিকের সঙ্গে একই হেসেলে খাবার খান এবং মালিকের পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য হয়ে থাকেন, তাহলে মালিকের বসবাসের ঘর এবং গৃহভৃত্যের বাসস্থান মিলিয়ে একটি সেন্সাস গৃহ হবে, হিসাবের গণ্য হবে এবং গ্যারেজ একটি পৃথক সেন্সাস গৃহ। এক্ষেত্রে একটি বাড়ি ও 2টি সেন্সাস গৃহ হবে। এবার দেখুন, এখানে 12 সেন্সাস গৃহ, 12টি সাধারণ পরিবার হবে। তার পাশে দেখুন বাড়ি নাম্বার 2, সেন্সাস গৃহ নাম্বার 1। এরকম ভাবে আস্তে আস্তে দেখুন, বাড়ি নম্বর 3 1 নম্বর সেন্সাস গৃহ, বাড়ি নম্বর 4 1 নম্বর, বাড়ি নম্বর 5 সেন্সাস গৃহ নম্বর 1। এটা হচ্ছে জটিল শহরাঞ্চলের ক্ষেত্রে এটি। এবার গ্রামীণ এলাকা, একটি চৌহদ্দির মধ্যে বিভিন্ন ঘর রয়েছে, তাহলে এখানে বাড়ি একটাই হবে, একটাই বাড়ি। সেন্সাস গৃহ 1 সাধারণ ক্ষেত্রে, সেন্সাস গৃহ 2 অবাস গৃহ, যেহেতু এখানে কিছু থাকে না। সেন্সাস নাম্বার বাড়ি 2 যেহেতু বাইরে সীমানার বাইরে আছে, তাহলে এটা 2 নম্বর বাড়ি। সেন্সাস গৃহ নাম্বার 4 হবে, পরিবার 2 হবে। কি কি মনে রাখা আবশ্যক? গৃহতালিকা ব্লক হলো আপনার নির্ধারিত এলাকা। একটি বাড়ি হলো একটি একক কাঠামো যা একাধিক কাঠামোর সমষ্টি, যা একটি বাড়ি হিসেবে ব্যবহৃত হয়। একটি সেন্সাস গৃহ আলাদা প্রবেশদ্বারের ভিত্তিতে নির্ধারিত হয়। একটি পরিবার সাধারণত রান্নাঘরের ভিত্তিতে নির্ধারণ করা হয়। কোনো জটিল সমস্যা হলে গভীরভাবে বিবেচনা করুন। একক ব্যবহারের নীতি এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা নম্বরের ভিত্তিতে সমস্যাগুলোকে সমাধান করুন। আচ্ছা, এদের মধ্যে প্রধানকে, বাড়ির প্রধানকে একজনকে সিলেক্ট করতে হবে। এদের মধ্যে প্রধানকে, বাড়ির প্রধানের সংজ্ঞা। পরিবারের প্রধান হলেন এমন একজন ব্যক্তি যাকে পরিবারের সদস্যরা পরিবারের প্রধান হিসেবে স্বীকৃতি দেন। সাধারণত তিনিই পরিবারের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার প্রধান দায়িত্ব পালন করেন এবং পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিবারের প্রধান হওয়ার জন্য ব্যক্তি যে পরিবারের সবথেকে বয়স্ক, সর্বাধিক উপার্জনকারী কিংবা পুরুষ সদস্য হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো লিঙ্গের একজন অপেক্ষাকৃত কম বয়সী ব্যক্তিও কিন্তু পরিবারের প্রধান হতে পারেন। কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, মানে হোস্টেল ধরুন, এসব ক্ষেত্রে ধরুন, যিনি ম্যানেজার আছেন বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, তিনি কিন্তু সেখানকার প্রধান হবেন। সাধারণত পরিবার এবং প্রাতিষ্ঠানিক পরিবার সাধারণভাবে বসবাসকারী ব্যক্তিদের গণনা করতে হবে। পরিবারের কোনো নিয়মিতভাবে বসবাসকারী সদস্য যদি গৃহতালিকা প্রস্তুতিকরণের গণনা করার সময় অনুপস্থিত থাকেন, তাহলেও তাকে গণনা করতে হবে। কোনো অতিথি যদি আকস্মিকভাবে উপস্থিত থাকেন, তবে তাকে গণনা করা হবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহ গণনা করা হবে। কূটনৈতিক মর্যাদা সম্পন্ন বিদেশি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে না। গৃহতালিকা প্রস্তুতিকরণে প্রতিরক্ষা বিভাগের নিষিদ্ধ এলাকা অন্তর্ভুক্ত করা হবে না। জনগণনার জন্য বাড়ির নম্বর দেওয়ার অর্থ হলো আপনার গৃহতালিকা ব্লকে অবস্থিত প্রতিটি বাড়ি এবং সেন্সাস গৃহকে সুনির্দিষ্টভাবে নম্বর প্রদান করা। যদি সমগ্র গৃহতালিকা ব্লকের জন্য স্থানীয় পৌর কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন দ্বারা সুনির্দিষ্টভাবে ক্রমানুসারে বাড়ির নম্বর দেওয়া থাকে, তবে সেই নম্বরই গ্রহণ করা যেতে পারে। যদি কোনো নম্বর বিদ্যমান না থাকে, তবে গণনাকারীকে সমগ্র গৃহতালিকা ব্লকের জন্য নতুন করে নম্বর প্রদান করতে হবে। বাড়ির নম্বর প্রদান বিশেষ পরিস্থিতি। একটি গৃহতালিকা ব্লক একাধিক রাস্তা নিয়ে গঠিত হতে পারে। বিভিন্ন রাস্তার বাড়িগুলিকে ধারাবাহিকভাবে নম্বর প্রদান করতে হবে। রাস্তাগুলোকে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিক অনুসরণে একটি সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রমে বিবেচনা করতে হবে। রাস্তার এক পাশ দিয়ে একটি ধারাবাহিক ক্রমিক নম্বর প্রদান করে এগিয়ে যেতে হবে এবং রাস্তার সেই পাশের বাড়িগুলিতে নম্বর দান করতে হবে। এরপর রাস্তার উপর পাশের শেষ প্রান্তে গিয়ে একই ধারাবাহিক ক্রমে নম্বর প্রদান চালিয়ে যেতে হবে। অবশেষে নম্বর প্রদান সেই স্থানের বিপরীতে শেষ হবে যেখানে প্রথম নম্বরটি প্রদান করা হয়েছিল। তার মানে প্রথম নাম্বারটা যদি উত্তর পশ্চিম দিক থেকে শুরু হয়, তাহলে আমাদের শেষ হবে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে।
যদি বাড়িগুলো দূরে দূরে বা ঘন বসতিতে বা ঘন বসতি থেকে দূরে বিচ্ছিন্ন কোনো অংশে অবস্থিত থাকে। আচ্ছা, যতদূর সম্ভব পূর্ববর্তী স্লাইডে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে বাড়িগুলোর নম্বর দিতে হবে। যদি তা সম্ভব না হয় তবে নিশ্চিত করতে হবে যে সমস্ত বাড়িগুলিতে নম্বর দেওয়া হয়েছে। কোনো বাড়িতে নম্বর পরিবর্তন হয় তাহলে নকশা মানচিত্রের মধ্যে সেই পরিবর্তনটি যেন তীর চিহ্নের মাধ্যমে চিহ্নিত করা থাকে। এবার শহর বা নগরাঞ্চলে গৃহতালিকা ব্লকের ক্ষেত্রে সাধারণত রাস্তা বরাবর বাড়ির নম্বর দিতে হবে। ইচ্ছে মতো যে কোনো ভৌগোলিক দিক নির্ণয় করে বাড়ির নম্বর দেওয়া যাবে না। অর্থাৎ রাস্তা রয়েছে, রাস্তার সামনে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালেই কিন্তু নাম্বারটি প্রদান করতে হবে। অস্থায়ী বা উন্মুক্ত কাঠামো সহ বাজার, হাট এগুলো যে রয়েছে এদের ছাদ, চারিদিকে কোনো দেয়াল নেই, অথবা ত্রিপল বা প্লাস্টিকের ছাদ বা কেবল খুঁটি অথবা কংক্রিটের ছাদ অথবা 3 ফুট উঁচু প্ল্যাটফর্ম যদি নিম্নলিখিত কারণে ব্যবহৃত হয়, বিক্রি করা অথবা দোকানদার রাতে ঘুমায়, এরূপ পরিকাঠামোসমূহকে বাড়ি হিসেবে গণ্য করা উচিত এবং সেই অনুযায়ী নম্বর প্রদান করা উচিত। বাড়িগুলোর নম্বর প্রদানের পর যেসব নতুন বাড়ি নির্মিত হয়েছে সেগুলোকে একটি সাব নম্বর বা নতুন নম্বর প্রদান করা উচিত। ধরুন আপনি একটা নাম্বার দিয়ে গেছেন 1 নম্বর CN001 এবং পরের বাড়ির নাম্বার দিয়েছেন CN002। আপনার কাজ হয়ে গেছে, দেখা গেল সেই CN001 এবং CN002 এর মাঝে একটি নতুন বাড়ি হয়েছে, হতেই পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই মাঝের বাড়িটার নাম্বার দিতে হবে। ধরুন CN001/1 এরকম ভাবে দিতে হবে। তাহলে যদি কোনো বাড়ির নম্বর বাদ পড়ে গিয়ে থাকে অথবা 10 ও 11 নম্বর বাড়ির মধ্যবর্তী স্থানে কোনো নতুন বাড়ি নির্মিত হয়ে থাকে তবে সেটিকে 10/1 হিসাবে চিহ্নিত করতে হবে, যার অর্থ হলো 10 নম্বর বাড়ির পরে একটি পৃথক বাড়ি গড়ে উঠেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে সেন্সাস গৃহগুলির নম্বর 001 থেকে ক্রমানুযায়ী প্রদান করতে হবে। বাড়ির নম্বর নির্বিশেষে গৃহতালিকা ব্লকের সর্বশেষে সেন্সাস গৃহটি পর্যন্ত একটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। গণনাকারী কর্তৃক নির্ধারিত এবং শুরুতে CN অথবা স্থানীয় ভাষায় এর সমতুল্য কোনো সংকেত, তার মানে যেখানে বাড়ির নম্বর দেওয়া নেই সেখানে কিন্তু CN দিয়ে শুরু করতে হবে, CN001, CN002 এভাবে আরম্ভ করতে হবে। যেখানে শহরাঞ্চলে বাড়ির নম্বর দেওয়া রয়েছে সেখানে আমাদের কোনো বাড়ির নম্বর দেওয়ার দরকার নেই। 4 অঙ্কের সেন্সাস গৃহ নম্বরটি প্রদান করতে হবে। CN গৃহতালিকা প্রস্তুতিকরণ গৃহ গণনা মোবাইল অ্যাপে আমাদের 4 অঙ্কের সেন্সাস গৃহ দিতে হবে, গৃহের নাম্বার দিতে হবে। বাড়ির নম্বর স্থানীয় কর্তৃপক্ষ অথবা জনগণনার কর্মচারীর মাধ্যমে প্রদান করা হয়, এক্ষেত্রে সাব নম্বরও ব্যবহার করা যেতে পারে। আর সেন্সাস গৃহ নম্বর সর্বদা 4 অঙ্কের হবে, 4 ডিজিটের হবে। তার মানে আমরা বাড়ির নম্বর CN001 দিতে পারি, কিন্তু সেন্সাস গৃহ নম্বর অবশ্যই যেন 4 ডিজিটের হয়। উদ্দেশ্য কি? পরিকাঠামোকে শনাক্ত করা এবং প্রত্যেকটি একককে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা। ধন্যবাদ। তাহলে দ্বিতীয় অধ্যায় এই পর্যন্ত। আমরা তৃতীয় অধ্যায়ে আরো কিছু জেনে নেব সামনের দিন। নমস্কার।